This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শুরু করছি ফুল অ্যান্ড ফাইনাল। আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে সম্প্রীতি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরে নজর, প্রশাসনের চাপ এতটাই প্রবল যে রণে ভঙ্গ দিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। 1 কোটি লোক নিয়ে জমায়েতের ডাক দিয়েও পিছু হটলেন জমিয়তে উলেমায়ে হিন্দের সভাপতি। বিমানবন্দরের ভিতরের বিতর্কিত মসজিদে নামাজ পড়তে চেয়ে জমায়েতের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ। অশান্তি এড়াতে আগেভাগে এলাকায় 163 ধারা জারি করে প্রশাসন। মোতায়েন করা হয় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, জলকামান। हमने बोला बंगाल के 1 करोड़ मुसलमान मस्जिद नमाज पढ़ने जाएंगे, ना मिছিল करेंगे, ना माइकिंग, ना कोई जुलूस। मस्जिद जाएंगे, नमाज पढ़ेंगे, ये इस्तेमाल करेंगे। हम दुखी हैं बस। ना दिया क्या मतलब इससे? आपको रोक सकता है कुलटोला मस्जिद में नमाज? हम पूछना चाहते हैं, आप रोक सकते हैं? किसी मस्जिद में নামাজি জায়গা, আল্লাহ से दुआ करेगा। কি করবেন আপনি? এখানে জমায়েত করবেন? কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। বেরিয়ে যাচ্ছেন? সরেন না। আপনার কর্মসূচি কি বাতিল? আজকে কি কর্মসূচি হচ্ছে না? বলুন যে আপনার কর্মসূচি কি বাতিল? সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুজয়ের সঙ্গে সরাসরি কথা বলবো। সুজয়, এত হাস্যকর একটা দাবি কেন করলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, যদি রাখতেই না পারেন? আর ঠিক কি এমন হলো যে এতটা সুনরম হয়ে গেল? দেখো, সিদ্দিকুল্লাহ চৌধুরী কিছু সময় আগে সংবাদ মাধ্যমকে দুষে তিনি জানালেন যে তিনি একেবারেই বলেননি যে এই মসজিদে, অর্থাৎ এয়ারপোর্টের ভেতরে যে মসজিদ, সেখানে 1 কোটি বা 1 লক্ষ মানুষের জমায়েত হবে। তার বক্তব্য, এখানকার স্থানীয় মানুষ, অর্থাৎ বাঁকড়ার স্থানীয় মানুষ, তারা যাবে বিমানবন্দরে যে গেট থেকে তারা নামাজ পড়তে যেতেন এতদিন, সেখানে যাবেন। প্রশাসন অনুমতি দিলে তারা ভেতরে গিয়ে নামাজ পড়বেন, না দিলে তারা বাইরে নামাজ পড়বেন বা নিজেদের যে মসজিদ রয়েছে অন্য মসজিদ, সেখানে নামাজ পড়বেন। অর্থাৎ গতকালের বক্তব্য থেকে কার্যত সরে এলেন এই সিদ্দিকুল্লাহ চৌধুরী। কিছু সময় আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। তার বক্তব্য যে এর পরবর্তীতে যে লড়াই, তিনি আইনি লড়াইয়ের পথে যাবেন, আইনি পথে যাবেন, প্রশাসনকে চিঠি দেবেন এবং এই পদ্ধতি, অর্থাৎ তিনি আইনি লড়াইতে কিভাবে যাবেন, কিভাবে পরবর্তীতে নামাজ পড়ার সিদ্ধান্তগুলি হবে, সমস্তটাই অল ইন্ডিয়া জমিয়তে উলেমায়ে হিন্দ, অর্থাৎ যেটা সিদ্দিকুল্লাহ চৌধুরী সংগঠন, সেই সংগঠনের যে কমিটির সঙ্গে আলোচনা করেই তারা সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ গতকাল যে তার যে গলার গর্জন ছিল, সেই গর্জনটা কোথাও কিছুটা হলেও কমে গেল, দেখা গেল। কেন কমে গেল? তার কারণ লড়াই করেন, আদৌ করেন কিনা, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। সুজয়, আপাতত তোমায় ধন্যবাদ। তবে সেই মুহূর্তের ছবিটা আপনাদের আরো একবার দেখাই। ঠিক দুপুর 12টা যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী পৌঁছে যান, তারপর ঠিক প্রশাসন, পুলিশ প্রশাসনের মুখে পড়তে হয়, তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। তারপর দেখুন কি হয়। বেশ কয়েকজন সংখ্যালঘু সমাজের প্রতিনিধি তারা বাঁকড়ার দিকে এগিয়ে চলেছেন। আমরা সেই ছবিটা দেখছি। আপনারা কি জমায়েত করবেন? হ্যাঁ, আইসির সঙ্গে কথা বলবো, আইসির সঙ্গে কথা বলবো। কি কথা বলবেন? থানা যা বলে ফাইল দেখাবো। কি বলবেন? এখন কিছু বলবে না। কি হবে? কিছু বলবে না। কিছু হটবেন আপনি? এখন কিছু দেখো, কোনো রকম কোনো জবাব পাওয়া যাচ্ছে না তাদের থেকে। সিদ্দিকুল্লাহ চৌধুরী কিছু সময় আগে তার গাড়িতে করে আমরা দেখলাম তিনি বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার মুখে তাকে প্রশ্ন করা হয় যে তার কর্মসূচি হবে কি হবে না। তিনি জানান যে তার কর্মসূচি আজকের মতো হবে না। আমি সরাসরি কথোপকথনটা শোনানোর চেষ্টা করব। আর একটা চিঠি আপনার থানা দিয়েছে। এখন এতে কি যদি বলে নামাজ পড়ার পারমিশন এখানে হবে? না, এখানে কিছু অন্য জায়গায় পড়ে নেবো। আমরা একটা চিঠি দিয়েছি। পারমিশন এসে দিয়েছি। না, কিছু পারমিশন কেউ দিয়েছি। কিছু নেই, কিছু পারমিশন। জবরদস্তি কিছু নয়। আমি চাইছি যদি আপনারা বলেন তাহলে আমি তো না বলে দিচ্ছি। আবার জবরদস্তি আমরা অন্য জায়গায় পড়ে নেব। বারবার এটা অন্য জায়গায় পড়ে নেব। কি হবে দাদা? কর্মসূচির কি হবে? আমরা অন্য জায়গায় নামাজ কর্মসূচির কি হবে? ঠিক আছে, তাহলে এখানে কোথায় করব? আমরা অন্য জায়গায় নামাজ পড়বো, মজবুর কিছু করার নাই। পুলিশ অ্যালাউ করলো না। দেখো, পুলিশের তরফ থেকে স্পষ্টত আমি কথা বলার চিঠি দিয়েছে, সবাইকে চিঠি দেখো, সরাসরি তাদের থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যাচ্ছে না। আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি জানিয়েছেন যে তার আজকের যে কর্মসূচি, যে এখানে
বাঁকড়া মোড়ে তারা নামাজ পড়বেন, সেই কর্মসূচি আপাতত সেই তুলে নেওয়া হয়েছে, তেমনটা জানালেন। বরাবরই উনি এইভাবে উস্কে বিষয় থেকে সরে যাওয়ার চেষ্টা করেছেন। উনি মুসলমানদের বলেছিলেন ওয়াকফ আইন লাগু করা হবে না, আমি 5 মিনিটের মধ্যে স্তব্ধ করে দেবো কলকাতাকে। করতে পেরেছিলেন? পারেননি। আপনার সেই সময়কার মুখ্যমন্ত্রী লাগু করেছেন। সুতরাং এখন ওই পলিটিক্যাল এজেন্ডার জন্য মানুষকে উস্কে 15 বছর, যেভাবে 15 বছর নয় 50 বছর পিছিয়ে দিয়েছেন, কেন করছেন এগুলো? আর মুসলমানরাও বুঝে গেছে যে মুসলমান কেন, সমস্ত ধর্মের মানুষ বাংলাতে বিজেপি এলে তবেই উন্নয়ন হবে, সে দেখতে পাচ্ছে 7 দিনের মধ্যে। আমরা শুধু উন্নয়নের কথা বলছি। সুতরাং এইগুলো এই চিপ রাজনীতি করে, ধর্মের রাজনীতি করে অন্তত পশ্চিমবঙ্গে কিচ্ছু হবে না। অগ্নিমিত্রা পাল তিনি স্পষ্টই বলে দিচ্ছেন যে ধর্মের রাজনীতি করে পশ্চিমবঙ্গে কোনো লাভ নেই। কথা বলবো সুজয়ের সঙ্গে আরো একবার। সুজয়, এই মুহূর্তের ছবিটা যদি তুমি এয়ারপোর্ট সংলগ্ন এলাকার দেখাও, যে সেখানে এখনো অব্দি কত কত পুলিশ মোতায়েন রয়েছে? একেবারে সকাল থেকে আমরা যে ছবিটা দেখাচ্ছি, কার্যত সেই ছবি বা পুলিশ প্রশাসনের এই তৎপরতায় কোথাও একটা সিদ্দিকুল্লাহ চৌধুরী তার যে পুরনো বক্তব্য, গতকালের বক্তব্য, তার থেকে তাকে সরে যেতে কার্যত কিছুটা বাধ্যই করলো। ছবিটা দেখতে পাবে যে 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জওয়ান মোতায়েন করা হয়েছে, 1 কোম্পানি মহিলা বাহিনী সিআরপিএফ, 1 কোম্পানি পুরুষ। তার পাশাপাশি বিধাননগর কমিশনারের তরফ থেকেও 250 ফোর্স মোতায়েন করা হয়েছে, 1জন ডেপুটি কমিশনার, 2জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোতায়েন করা হয়েছে। জলকামান রাখা হয়েছে, সকাল থেকে জলকামান প্রস্তুত রাখা হয়েছিল, সেটাও আমরা সকাল থেকে দেখিয়েছি। কোথাও গিয়ে এই পুলিশি প্রস্তুতি বা পুলিশি বন্দোবস্ত বা পুলিশের যে 1 পয়েন্ট একটা স্পষ্ট বক্তব্য যে তারা কোনোভাবেই কোনো রকম কোনো কিছু বরদাস্ত করবে না, সে কারণে প্রশাসন আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে এই সমগ্র এই বাঁকড়া অঞ্চলে ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতার 163 ধারা, অর্থাৎ যেখানে বলা রয়েছে যে 4 বা তার অধিক কোনো জমায়েত হলে সেটাকে অবৈধ ঘোষণা করা হবে এবং গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। প্রশাসনের সেই কঠোর পদক্ষেপ বা কঠোর অবস্থান কোথাও গিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কিছুটা পিছু হটতে বাধ্য করে। ছবিটা, এদিকের ছবিটাও দেখাতে বলবো আমার সহকর্মী সমরকে, যে রাস্তার দুদিকেই এয়ারপোর্ট সংলগ্ন বাঁকড়া যে মোড়, সেই রাস্তার দুদিকে এখনও কেন্দ্রীয় বাহিনী, পুলিশ, বিধাননগর কমিশনারেট তারা মোতায়েন রয়েছে, তারা প্রস্তুত রয়েছে। তাদের কাছে কি রয়েছে? তাদের কাছে রয়েছে লাঠি, ঢাল, তার পাশাপাশি রয়েছে কাঁদানে গ্যাসের শেল আমরা দেখলাম। তার পাশাপাশি যে কোনো নন লেথাল ওয়েপেন, অর্থাৎ পরিস্থিতি যদি সেরকম বিগড়ে যেত তাহলে কাউকে গভীরভাবে বা গুরুতর আঘাত না করে পুশব্যাক করতে যা যা প্রয়োজন হয় সমস্ত বন্দোবস্ত নিয়ে পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী তারা প্রস্তুত রয়েছে। যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে তারা পথে নামবে, তারা সেই পরিস্থিতি মোকাবিলা করবে। হাই সিকিউরিটি জোনে নামাজ না পড়তে দেওয়ার জন্য সিদ্দিকুল্লাহ বাবুর কেন এত রাগ? এর পেছনে কোনো বিদেশি শক্তি কাজ করছে না তো? সেটা কিন্তু খতিয়ে দেখার দরকার। এই হাই সিকিউরিটি জোনে থেকে কোনো ছবি বা কোনো ভিডিও বাইরে চলে যাচ্ছে না তো? এটাও দেখা দরকার। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী ধর্মের ব্যবসা করে, সেই ধর্মের দোকান চালানোর জন্যে উনি এইভাবে ইনস্টিগেট করছেন এই রাজ্যের মুসলিম সম্প্রদায়কে। কোনো ধর্ম ব্যবসায়ীর দোকান চালানোর জন্যে আপনারা আইন হাতে নেবেন না, সরকার আপনাদের পাশে আছে। সিদ্দিকুল্লাহ সাহেব ভুলে গেছেন যে সরকারটা চেঞ্জ হয়ে গেছে এবং এই সরকারের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। কোনো আইন ভঙ্গকারীদের সঙ্গে যা করা উচিত, যদি কেউ আইন ভাঙতে চান তার সাথে তাই করা হবে। ये तो सोचना आपका काम नहीं है, ये एयरपोर्ट अथॉरिटी का काम है। 136 साल से जहाँ पर नमाज पढ़ा जाता था वहाँ पर अचानक नमाज बंद कर देंगे, ये तो ठीक नहीं होगा। लोग तो प्रोटेस्ट करेंगे, ये लोकतांत्रिक देश है। অনেক কটা বিষয় থাকছে, নিরাপত্তার বিষয় থাকছে, থার্ড লেন তৈরি করার, রানওয়ে তৈরি করার বিষয় থাকছে এবং মুসলিমদের ধর্মীয় উপাসনাকে রক্ষারও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। যখন এই এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যখন থেকে যাচ্ছে, সেটা নিয়ে হুটহাট মন্তব্য না করে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন এটাই করব যে এয়ারপোর্ট অথরিটি, মসজিদ কমিটি, সিভিল সোসাইটি, ইসলামিক স্কলার যারা আছে তাদেরকে নিয়ে বসুন। আমার বিশ্বাস এটা একটা সুন্দর ওয়ে আউট হবে। কারণ তখন বুদ্ধবাবুর আমল ছিলেন, সেন্ট্রাল অ্যাভিয়েশন মিনিস্টার তখন বিজেপির আন্ডারে ছিল, তারা এসেছিলেন এখানে, তারা আলোচনা করেছেন, বেশ কিছু কি নোটও ছিল, সেই নোটকেও তোলা হোক। তখন কি বিষয়টা নিয়ে আলোচনা চর্চা হয়েছিল সেগুলো দেখলে অনেক দেখা যাবে। অহেতুক এটাকে নিয়ে
এই মসজিদটাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হোক বা বাজে পারসেপশন তৈরি হোক, এটা আমি চাই না। এই জন্য একটা গোল টেবিলের খুবই প্রয়োজন আছে। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। বাকি ঠিক আছে, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। তা বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, অসুবিধা নেই। মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না, আমরা লক্ষ্য রাখছি। এবার একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর থাকছে। টেরর ফান্ডিং এবং অবৈধ পাচারের তদন্তে উত্তরপ্রদেশ এটিএস এবং ইডি তল্লাশি। আপনারা জানেন গতকাল থেকেই চলছে এই তল্লাশি। মাদ্রাসার আড়ালে বেআইনি লেনদেনের তদন্তে নেমে উদ্ধার লাখ লাখ টাকা সোনা। হারোয়ার কালিকাপুরের মাদ্রাসায় পাওয়া গিয়েছে 40 লক্ষ টাকার সোনার কয়েন এবং বিস্কিট। উদ্ধারা সোনার পরিমাণ 180 গ্রাম। এবার আপনাদের আরো একটা বিষয় জানাই, এই যে খবর যখন আমার সহকর্মী সেখানে তারা করতে যান নূর, সেই সময় সেই খারিজি মাদ্রাসা যেখান থেকে এত কিছু উদ্ধার হচ্ছে তাদের হুমকির মুখে পড়তে হয় TV9 বাংলার সাংবাদিককে নূরকে। TV9 এর যে রিপোর্টার কর্ডন করে বের করে আনে তাকে, নূরকে পুলিশ বের করে আনে কর্ডন করে। এখানেই প্রশ্নটা উঠছে, এত কিসের ভয় পাচ্ছে খারিজি মাদ্রাসা? তাহলে টেরর ফান্ডিং এর যে অভিযোগ উঠছে সেটাই কি সত্যি? আমরা জানবো। নূর রয়েছেন আমার সঙ্গে। নূর, গতকাল যে পরিস্থিতির সম্মুখীন তোমাকে হতে হয়েছিল, রীতিমতো হুমকির মধ্যে পড়তে হয়েছিল খারিজি মাদ্রাসার, তোমাকে পুলিশ কর্ডন করে সেখান থেকে বার করে আনে, এরকম পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। কিসের এত ভয় তাহলে? যে মাদ্রাসার আড়ালে টেরর ফান্ডিং এর অভিযোগ উঠছে, তাহলে কি সেই অভিযোগই সত্যি? তার কারণ না হলে কি লুকানোর চেষ্টা করছেন তারা? দেখো, একেবারে কিন্তু ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু গতকাল আমাদের কিন্তু রাতের মধ্যে কিন্তু একেবারে ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। কি পরিস্থিতি? আমরা সকাল থেকে লাগাতার হারোয়ার কালিকাপুর এলাকায় যে ইডির হানা, সেই খবর কিন্তু লাগাতার করেছি যে হারোয়ার যে কালিকাপুরের যে ট্রাস্ট রয়েছে, ট্রাস্টের 3 জায়গায় ইডি আধিকারিকরা সকাল থেকে কিন্তু তারা তল্লাশি চালায় এবং যে একটি মাদ্রাসা রয়েছে সেখানে তল্লাশি চালায়, একটি বেসরকারি হাসপাতাল সেখানে তল্লাশি চালায় এবং শিক্ষা প্রতিষ্ঠান 3 জায়গায় কিন্তু ইডি আধিকারিকরা একযোগে তল্লাশি চালায়। এই খবর সকাল থেকে লাগাতার বাংলার মানুষের কণ্ঠস্বর হিসেবে আমরা বাংলার মানুষকে দেখিয়েছি। প্রতিটা মুহূর্তের খবর আপডেট কিন্তু আমরা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এই খবর সম্প্রচার করায় এবং মাদ্রাসা থেকে যে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে, সোনা উদ্ধার হয়েছে, এই খবর যখন আমরা স্পট থেকে প্রথম আমরাই ব্রেক করি, সেখান থেকে কিন্তু এলাকাবাসীদের হুমকির মুখে পড়তে হয় যে আমাদেরকে দেখে নেওয়া হবে। একেবারে বিভিন্ন, আমরা যখন পরবর্তীতে একটা অবৈধ জমায়েত কিন্তু আমাদেরকে ঘিরে ধরে, মুহূর্তের মধ্যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু অবৈধ জমায়েত হটিয়ে দেন, হারোয়া থানার পুলিশ তারা কিন্তু হটিয়ে দেন। তারপরে নজর থাকছে নূর এদিকে। তোমাকে আপাতত ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন ছবি। আজ শাম স্টিলের মেজিয়া প্লান্ট, সেখানে স্টিল ডিভিশন সম্প্রসারণের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন সেখানে। শাম স্টিলের মেজিয়া প্লান্ট স্টিল ডিভিশন সম্প্রসারণের শিলান্যাস করবেন তিনি। ইতিমধ্যে সেখানে তিনি উপস্থিত হয়ে গিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি এবং সাংসদ শ্রমিক ভট্টাচার্য উপস্থিত থাকবেন। পরে আমার সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথা হয়েছে এবং জেলা শাসক আর মন্ত্রী গৌরী ঘোষ, শঙ্কর ঘোষ একাধিকবার কথা হয়েছে। রেলও আমার টাচে ছিল, ওখানকার প্রাক্তন সাংসদও আমাকে মেসেজ করেছিলেন। তা আমি প্রথমত বলি যে আমাকে পুলিশ যেটা জানিয়েছে, ওই যে যাকে আমরা গ্রেপ্তার করেছি গেটম্যান,
তার জন্য প্রাথমিক তদন্তে তার জন্যই এইরকম একটি মর্মান্তিক ঘটনা আজকে এই সকালবেলা পশ্চিমবাংলার মানুষকে শুনতে হলো বা আমরা শুনলাম, দেখলাম। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এটা শুধু ওদের বাড়ির কাছে শোকের নয়, আমাদের সকলের কাছে অত্যন্ত মর্মান্তিক এবং শোকের। হসপিটালে নেওয়া হয়েছিল, তার মধ্যে হসপিটালে আরও 2জন এক্সপায়ার করেছে বাচ্চা। মোট দুজনের মনিটরিং ছিল, সম্ভবত তিনি এখানে এসেছেন। আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা, এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। এটা ক্ষমা করার মতো জায়গায় নেই। আপনি কোন রেল তাদের দিক থেকে না, আমি তো সকালেই গ্রেপ্তার করতে বলেছি। প্রথমেই আমি সকাল 9টার সময় এসপিকে বলেছি আপনি গেটম্যানকে ধরুন, কারণ ইনিশিয়ালি আমি পেয়ে গেছিলাম প্রাইমারি রিপোর্টটা। পুলিশ অ্যারেস্ট করেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। অন্য কেউ অ্যারেস্ট করবে না, আমরা সাথে সাথে করেছি। আর ইনটক্সিকেট ছিল কিনা, ড্রাঙ্কার ছিল কিনা, সেটা মেডিকেল করার জন্য বলা হয়েছে। ওভারব্রিজ করার জন্য রেল বহুবার জমি চেয়েছে, কিন্তু জমি পায় না এগুলো তো রাজ্য সরকার। কিন্তু একবারে ফুলের মতো বাচ্চাগুলো মারা গেছে, ইটস এ ভেরি পেন। বলছে অনেকবার রেলের কাছে রেল জমি চেয়েছে বিভিন্ন জায়গায় ওভারপুল করার জন্য, কিন্তু রাজ্য সরকারের তরফে এগুলো দোষারোপ করার সময় না। আমি এখানে একটা পশ্চিমবঙ্গে আজকে বিনিয়োগের জন্য এসেছি, 15,000 কোটি টাকা এখানে বিনিয়োগ হচ্ছে, প্রচুর মানুষের কাজ হবে। আর বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এইসব জায়গায় শিল্প না আনতে পারলে এখানকার পরিকাঠামোগত উন্নয়নও হবে না, অ্যানসিলিয়ারি অনুসারী শিল্পের প্রসারও ঘটবে না, এবং এখানকার প্রত্যেকটা গ্রাম থেকে হাজার হাজার ছেলে বাইরের রাজ্যে চলে গেছে কাজ করতে, তারাও ফিরে আসবে না। এর সাথে গভর্নমেন্টের রেভিনিউ, ইলেকট্রিক থেকে শুরু করে, জল থেকে শুরু করে, জিএসটি থেকে শুরু করে গভর্নমেন্টের রেভিনিউ বাড়বে। পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক অবস্থা আছে, সেই কারণে এটা একটি বড়। আমাকে প্রশ্ন করেছেন, সেই বিষয়ে আমি ইতিমধ্যে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমি ভগবানের কাছে এদের এই বাচ্চাগুলির আত্মার শান্তি কামনা করি, পরিবারের প্রতি সমবেদনা জানাই, আর প্রার্থনা করব যে 2জন যে চিকিৎসা চলছে, আমরা সর্বোচ্চ মেডিকেল দিয়েছি, বোর্ড বসিয়েছি, আমরা তাদের যাতে ভালো করতে পারি দেখব। রেলের পক্ষ থেকে ক্ষতিপূরণ ঘোষণা হয়েছে, আমাদেরও ভাবনা চিন্তায় আছে, কিন্তু এত ছোট ছোট বাচ্চা, ওই জন্য এই মুহূর্তে আমি ডিএমকে কিছু একটা নির্দেশ দিয়েছি, কিন্তু সেটা আমি বলছি না, কারণ এটা বলার মতো মানসিকতা বা পরিবেশ নেই। আমরা করব পরিবারের বিষয়ে, কিন্তু এই ক্ষতিপূরণ তো দিয়ে এটা করা যায় না, কম্পেনসেট হয় না। একদম ছোট ছোট ফুলের মতো বাচ্চা। রেল ব্রিজ করার বিষয়ে আগামী দিনে ভাববেন কিছু? রেল ব্রিজ যেটার আমরা আসার পর থেকেই বিএসএফ থেকে, এনএইচ থেকে, রেল থেকে সবকে দিচ্ছি। 500-র বেশি আরবি এফওবির জন্য এনওসি দিয়েছি আমরা। 61টা বড় রেল প্রজেক্টের জমি আমরা ব্যবস্থা করে দিচ্ছি। 1000 একরের বেশি, প্রায় 200 কিলোমিটার জমি বিএসএফকে দিয়েছি। আমরা দেবো না। থ্যাংক ইউ। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেছেন মেজিয়ায় এবং সেখানে দাঁড়িয়ে যে বার্তা দিলেন, ইতিমধ্যেই যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে, সেই বিষয়ে তিনি বার্তা দিলেন। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, আজ তিনি পৌঁছে গেছেন শ্যাম স্টিলের মেজিয়া প্ল্যান্টে স্টিল ডিভিশন সম্প্রসারণের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এখানে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ সমীর ভট্টাচার্য এবং শিল্পমন্ত্রী তাপস রায়। বাংলায় মেগা লগ্নির পরিকল্পনা সেরে ফেলেছে শ্যাম স্টিল গ্রুপ, সেখানেই আজকে পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারী। হীরক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। হীরক, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কি কর্মসূচি, ডিটেলস জানাও। দেখো, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে এসে পৌঁছেছেন বাঁকুড়ার মেজিয়ায় সেই শ্যাম স্টিল কারখানায়, এবং কিছুক্ষণ আগেই তিনি
সংবাদ মাধ্যমের যে প্রতিনিধি, সেই প্রতিনিধিদের সঙ্গে তিনি কথা বললেন। তিনি যেটা বললেন যে রাজ্যে যে বিনিয়োগ, যেভাবে বিনিয়োগ আসতে শুরু করেছে, তাতে আগামী দিনে আরো বড় যে বিনিয়োগ আসবে সেই সম্ভাবনার কথা তিনি বললেন। তার পাশাপাশি এই বিনিয়োগের পাশাপাশি রাজ্যে যে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, এই বিনিয়োগের পাশাপাশি রাজ্যে যে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে সেই প্রতিশ্রুতিও তিনি দিলেন। তার যেটা দাবি যে আজকের যে একাধিক জায়গায় তার একাধিক কর্মসূচি রয়েছে। প্রাথমিকভাবে তিনি এই মুহূর্তে বাঁকুড়ার মেজিয়া শ্যাম স্টিল কারখানায় এসে পৌঁছেছেন এবং তিনি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে শ্যাম স্টিল কারখানার মধ্যে যে মন্দির রয়েছে সেই মন্দিরের দিকে তিনি হেঁটে যাচ্ছেন এবং তারপর এখান থেকে তিনি যাবেন গোশালায়। এই শ্যাম স্টিল কারখানার মধ্যেই এক গোশালা রয়েছে, সেই গোশালায় তার যাওয়ার কথা রয়েছে এবং তারপরই তিনি শ্যাম স্টিল কারখানার মধ্যে যেখানে এই সম্প্রসারণ প্রকল্পের যে মূল স্টেজ রয়েছে, মূল যে মঞ্চ রয়েছে, সেই মঞ্চে তার আসার কথা রয়েছে এবং সেখান থেকেই তিনি এই সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করবেন। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা তারা এসে পৌঁছেছেন। শারদোত্ত মুখোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি এসে পৌঁছেছেন, পাশাপাশি রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই অনুষ্ঠান শুরু হবে, অন্তত তেমনটাই জানা যাচ্ছে। তবে সবচেয়ে বড় বিষয় যেটা মুখ্যমন্ত্রী বললেন যে রাজ্যে যেভাবে বিনিয়োগ আসতে শুরু করেছে তাতে আগামী দিনে এই রাজ্যে যে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হচ্ছে, অনুসারী শিল্প তৈরির সম্ভাবনা তৈরি হচ্ছে, তাতে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি যেমন হবে, তার পাশাপাশি রাজ্যের যে অর্থনীতি যা দীর্ঘদিন ধরে স্তব্ধ হয়ে পড়েছিল সেই অর্থনীতি, রাজ্যের অর্থনীতি আবার সচল হবে, অন্তত মুখ্যমন্ত্রী তেমনটাই বললেন। একদম একদম, তুমি আমাদের সঙ্গে থাকো হীরক। আমাকে পুলিশ যেটা জানিয়েছে, ওই যে যাকে আমরা গ্রেপ্তার করেছি গেটম্যান, তার জন্য প্রাথমিক তদন্তে তার জন্যই এইরকম একটি মর্মান্তিক ঘটনা আজকে এই সকালবেলা পশ্চিমবাংলার মানুষকে শুনতে হলো বা আমরা শুনলাম, দেখলাম। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এটা শুধু ওদের বাড়ির কাছে শোকের নয়, আমাদের সকলের কাছে অত্যন্ত মর্মান্তিক এবং শোকের। ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এ ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। এটা ক্ষমা করার মতো জায়গায় নেই। আপনি কোন রেল তাদের দিক থেকে না, আমি তো সকালেই গ্রেপ্তার করতে বলেছি। প্রথমেই আমি সকাল 9টার সময় এসপিকে বলেছি আপনি গেটম্যানকে ধরুন, কারণ ইনিশিয়ালি আমি পেয়ে গেছিলাম প্রাইমারি রিপোর্টটা। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি বাঁকুড়ার মেজিয়ায় মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি আরও লোক নিয়োগ হবে এবং তাতে এই বিনিয়োগে বদলের বাংলায় বড় নিয়োগ শ্যাম স্টিলের এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন। বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং শিল্পমন্ত্রী তাপস রায় তারাও থাকতে চলেছেন। বাংলায় মেগা লগ্নির পরিকল্পনা সেরে ফেলেছে শ্যাম স্টিল গ্রুপ। বিনিয়োগের অঙ্ক 15,000 কোটি টাকা, 20,000 কর্মসংস্থানের সম্ভাবনা। খবর সূত্রে বাঁকুড়ার মেজিয়ায় যে ইস্পাত কারখানা আছে তাতে 10,000 কোটি টাকার মতো বিনিয়োগ করা হবে, ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তৈরি হবে 15,000 কর্মসংস্থান। এছাড়া প্রতিরক্ষা, আবাসন, টাউনশিপ সহ বিভিন্ন প্রকল্পে আরও 5,000 কোটি টাকার মতো বিনিয়োগ করা হবে। সেখানে আরও 5,000 চাকরি হবে বলে আশা প্রকাশ করেছেন শ্যাম স্টিল গ্রুপ। খবর সূত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে পৌঁছে গেছেন। তাপস রায় তিনি উপস্থিত রয়েছেন, শিল্প বাণিজ্য মন্ত্রী তাপস রায় তিনি উপস্থিত রয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন। বাঁকুড়ার মেজিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও পৌঁছেছেন এবং এই বিপুল বিনিয়োগের ফলে রাজ্যে কর্মসংস্থান হবে সেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সরাসরি TV9 বাংলায় মুখ্যমন্ত্রীর সেই কর্মসূচি। 15,000 কর্মসংস্থান, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 15,000 কর্মসংস্থান হবে বলে খবর পাওয়া যাচ্ছে। 5,000 চাকরি কর্মসংস্থান হবে শ্যাম স্টিলের মেগা প্ল্যান্ট, আর সেখানে ইতিমধ্যে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মোট সব মিলিয়ে 20,000 কর্মসংস্থান হবে বলে খবর পাওয়া যাচ্ছে। 15,000 কোটির বিনিয়োগ, 20,000 কর্মসংস্থান হবে এই শ্যাম স্টিলের বিপুল বিনিয়োগে। এই মুহূর্তে সেই কর্মসূচিতে, সেই অনুষ্ঠানে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি সেই অনুষ্ঠানের ছবি দেখছেন আপনারা। মেজিয়া স্টিল ডিভিশনের সম্প্রসারণ, সরাসরি ছবি দেখাচ্ছি আমরা TV9 বাংলা। তনিষ্ঠা, এই বাদলের বঙ্গে মানে বর্ষার সময় একটা অন্যরকম রাজনীতির আমরা সাক্ষী থাকলাম। তার কারণ সেখানে শিবির বদলালেও কালীঘাট তৃণমূলে কি মদন মিত্র, এই প্রশ্নটাই উঠছে। তার কারণ কুণাল ঘোষ আর মদন মিত্রের মধ্যে আমরা একটা তরজা মানে গানের লড়াই দেখলাম আজকে। কামারহাটির বিধায়কের মন কি এখনো মমতার শিবিরেই পড়ে? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বুধবারই আপনারা জানেন ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। TV9 সেই খবরও তুলে ধরে আপনাদের সামনে। এবং আজ বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে কালীঘাট তৃণমূলের বিধায়করা প্রতিবাদের সময় মদন মিত্রকে ঢুকতে দেখেই ডেকে নেন। এরপর কুণাল ঘোষ বলেন ওদিকে গেলেও মদনদার মন অন্যদিকে পড়ে আছে। বিরোধী আসনে বসুক, এটা কি বললি? ঠিক 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 শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদনদাও বিশ্বাস করেন কে মদনদার মন অন্যদিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে। ফলে আমরা চাই মদনদা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। কুণাল ঘোষের বক্তব্য তো আপনারা শুনলেন। এই বাদলবঙ্গে কার মন বদলালো বোঝা ভীষণ মুশকিল, জানেন তো। কুণাল ঘোষ বলছেন মদন মিত্র ঋতব্রত শিবিরে গেলেও তার মন কালীঘাট তৃণমূলের দিকেই পড়ে। নিজের স্টাইলেই জবাব দিয়েছেন মদন মিত্র। কুণাল ঠিক আমার দিকে হারাতে চাইছে নাকি অন্যদিকে বুঝতে পারি। মদন মিত্রের বক্তব্য এবার নতুন করে জন্ম। মন নিয়ে বোধহয় বায়ু, আলো, হাওয়া সব নিয়ে যত গান, পাখি, ফুল, সব থেকে বেশি গান হয়েছে মন নিয়ে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এখন কুণাল ঠিক আমার সঙ্গে হারাতে চাইছে না অন্য কিছু করতে চাইছে আমি বুঝতে পারিনি। তবে আমার মনে হচ্ছে বোধহয় কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি, এটা আমার মনে হয়। এটা আমার মনে হলো ভাই। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। প্রদীপ্ত, শিবির বদল হলেও কে যে কার দিকে রয়েছে, কার মন যে কোন শিবিরে রয়েছে সেটা নিয়ে তো এখন অব্দি জল্পনা জিয়ে থাকলো। দেখো, খুব স্বাভাবিকভাবেই এই জল্পনা আজকে আরও মাত্রা পেল এই কারণেই যে সোনাম ওয়াংচুকের ঘটনা নিয়ে যখন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়রা তারা বিধানসভার যে বি আর আম্বেদকরের মূর্তি রয়েছে সেই মূর্তির সামনে অবস্থান শেষ করে যাচ্ছিলেন, সেখানেই মদন মিত্র প্রবেশ করেন এবং সেই সময় কিন্তু মদন মিত্র সম্পর্কে একেবারে পাশে নিয়েই, গেরুয়া পাঞ্জাবি পরিহিত মদন মিত্রকে পাশে নিয়েই কুণাল ঘোষ বলেন যে মদনদা আমাদের সঙ্গেই রয়েছে, তার মনটা রয়েছে। কিন্তু যেহেতু স্ত্রী এবং পুত্রকে ইডি নোটিশ পাঠিয়েছে সেই জন্য তিনি ওই দিকে চলে গিয়েছেন। শুধু এতেই কুণাল ঘোষ থামেননি। কুণাল ঘোষের বক্তব্য যে আমাদের একজন ওই শিবিরে রয়েছে, আমরা ওই খবরাখবর পারবো। এবং এই জায়গা থেকেই আবার পাল্টা খোঁচা দিচ্ছেন মদন মিত্র যে কুণাল ঘোষই হয়তো তার সঙ্গে হারিয়ে যাবে, তার যে মন চেয়েছে। যদিও কুণাল ঘোষ বলছেন যে তিনি কোনো বেইমানি করবেন না এবং মদন মিত্র তাদের সঙ্গে রয়েছেন এবং কুণাল ঘোষ বেইমানি করবেন না, এটা স্পষ্ট করে দিয়ে একই সঙ্গে তিনি বলছেন যে এই মুহূর্তে পথে নামাই তাদের একমাত্র লক্ষ্য, সেই কাজটাই করবেন। আবার মদন মিত্র নিজেকে বলছেন যে তিনি মেসির মতোই খেলবেন। একই সঙ্গে যখন শুধু কুণাল ঘোষ সম্পর্কে এই মন্তব্য নয়, কালীঘাট তৃণমূল সম্পর্কেও তার বক্তব্য যে এই মুহূর্তে কালীঘাট তৃণমূলের যে অবস্থা তাতে বিজেপির বিরুদ্ধে তারা লড়াই করতে পারবে না। কুণাল ঘোষের গলায় গণসঙ্গীত, অপরদিকে আমরা দেখলাম শোভনদেব চট্টোপাধ্যায় তিনি মদন মিত্রকে দেখে বলছেন আবার আসিব ফিরে।
দেখো ফলে এই যে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ঠিক কে যে কার সঙ্গে কোথায় রয়েছে, আদৌ কি কেউ দল ছেড়ে অন্য শিবিরে যাচ্ছে নাকি তারা তাদের মধ্যে সম্পর্ক রাখছে, সামনে থেকে অন্য একটা মোড়ক তৈরি হচ্ছে, এ নিয়ে চর্চা চলছে এবং সেখানে খুব কালারফুল মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার মদন মিত্রকে কালারফুল বলতেন এবং সেই কালারফুল মদন মিত্র আজকে গেরুয়া পাঞ্জাবি পরে এলেন এবং তার বক্তব্য তিনি অতীতে কিন্তু খুব একটা গেরুয়া পাঞ্জাবি পরেছেন, এই দাবি তিনিও করলেন না। সেই গেরুয়া পাঞ্জাবি পরেই মদন মিত্র চলে আসলেন সবুজ তৃণমূল সবুজ কালীঘাটের শিবিরের পাশে। ফলে মদন মিত্র আদৌ তিনি শিবির পাল্টেছেন নাকি মদন মিত্র তাদের সঙ্গে রয়েছেন, এই চর্চার মধ্যে একটা রঙিন রাজনৈতিক চর্চা অন্তত মদন মিত্র জন্ম দিলেন বিধানসভার মধ্যে, তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার বিষয় সত্যিই মদন মিত্র কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে গিয়ে কুণাল ঘোষদের কোনো খবরাখবর দিচ্ছেন নাকি কুণাল ঘোষই ভবিষ্যতে মদন মিত্র যেমনটি বললেন কুণাল ঘোষও হারিয়ে যাবেন, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে রাজনৈতিক মহলে নতুনই চর্চা জল্পনা। আজকের মদন মিত্রের সঙ্গে যেরকম কালারফুল ইমেজটা যায় এবং কালারফুল রাজনীতিবিদ বলে তিনি পরিচিত, আজকে সেরকম একটা কালারফুল পরিবেশও আমরা দেখলাম। তনিষ্ঠা, একদম তাই। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার তার বক্তব্য নিয়ে শোনাবো। পুরোনো দিনের বাংলা গান হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ফেলে এসেছি কত পথ, কিন্তু মুশকিলটা হচ্ছে যাই ফেলে আসুন না কেন ওনারা তো তন মন যৌবন তনু মন প্রাণ দিয়ে শুধুমাত্র দশক ধরে 15টা বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষকে লুট করেছেন। সেই সময় তো কেউ সেই লুটের বিরোধিতা করেননি, কেউ তো একথা বলছেন না বা এর আগে তো বলেননি যে তৃণমূল আমলে যে লুট হয়েছে সেই লুটের বিরোধিতা করে আমি দলত্যাগ করছি কিংবা দল থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। এই নিয়ে পশ্চিমবঙ্গের বাঙালি কিংবা ভারতীয় জনতা পার্টির কোনো আগ্রহ নেই, কেননা ওদের কারুরই কোনো প্রতিষ্ঠা আর নেই। মদনের হেয়ালের উত্তর দিতে গিয়ে কুণালের কণ্ঠে গণসঙ্গীত, বাদলা দিনের বঙ্গ রাজনীতিতে মদন কুণালের গান ফাইট। আমি তো যখন কোনো চক্রান্তে পড়ে আমি এর আগে জীবনের উত্থান পতন স্বর্গ নরক নাগরদোলা এগুলো সব আমার দেখা হয়ে গেছে। তো আমি তো আমাকে যখন কেউ কোনো অপবাদ দিয়ে অ্যারেস্ট করেছিল তখন তো আমি এসএসকেএমের উডবান ওয়ার্ডের জামাই আদরের কোনো স্কোপ পাইনি। ফলে এক একজনের মনে এক এক রকম গান থাকে, তো তারা সেসব নিয়ে গবেষণা করতে পারে। আমার গান আমার বাঁধা আছে একদম নিশ্চিতভাবে, পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে দাঁড়িয়ে বিধায়ক হয়ে এখানে এসে বসতে পেরেছি, বেইমানি করতে পারবো না। স্ত্রী পুত্রর কথা ভেবে স্ত্রী পুত্র চলে যাবে, আমি কেন চলে যাব? আর স্ত্রী পুত্র তো আমাদের দেশের এজেন্সি ডেকেছে, যাবে, এর আগেও ডেকেছে, গেছে, বাড়িতে এসছে। সত্যিই যদি আমি কোনো অন্যায় করে থাকি তার তো বিচার হওয়া উচিত, অতএব ওইসব নিয়ে আমার কোনো ব্যাপার নেই। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে কালীঘাট থেকে তৃণমূল কংগ্রেস যেভাবে পরিচালিত হচ্ছে সেভাবে আর যাই হোক এই দবদবা বিজেপিকে লড়াই করা যাবে না। এর জন্য আরো দাবাং বিজেপি দাবাং তৃণমূল চাই। মদন মিত্র তিনি অত্যন্ত মিত্র শ্রেণীর মানুষ, তিনি স্থায়ী মিত্র হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আর অস্থায়ী মিত্র হচ্ছে গদ্দার শিবিরের। এই যে মিত্রের যে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে, শ্রেণী আছে, এর ঋতুও আছে। ইডির চিঠি যাওয়ার আগে এক ধরনের মিত্রের অবস্থান থাকে, ইডির চিঠি নিজের কাছে গেলে এক ধরনের মিত্রজনিত অবস্থান হয়, তখন উডবার্ন ওয়ার্ড বা ইত্যাদি থাকে। এরপর যদি বাড়ির স্ত্রী বা পুত্রদের কাছে চিঠি যায় তখন মিত্রের অবস্থান এক রকমের হয়। ফলে মদনদা মিত্র শ্রেণীর লোক, কিন্তু মিত্র কোন চিঠির পরিপ্রেক্ষিতে কোন ঋতুতে কোনভাবে কিছুদিনের জন্য কোথায় থাকবে সেটা সম্পূর্ণ সেই ঋতুর ব্যাপার। এই কতগুলো চোর এবং কতগুলো মাতালের গানের আন্তাক্ষরী দেখার জন্য তো মানুষ ভোট দিয়ে এমএলএ নির্বাচিত করে না, আর চোর আর মাতালদের আন্তাক্ষরী খেলা দেখার জন্য
জনগণের বিধানসভাও বসে না। আমাদের এটা দুর্ভাগ্য যে কতগুলো বিধানসভার মতো একটা গণতন্ত্রের পবিত্র মন্দির মসজিদ সেটা এখন কতগুলো ভাড়ানোর জায়গা হয়ে গেছে। আশা করব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিধানসভা আরো পবিত্র হবে, বিধানসভা যাদেরকে মানায় তাদেরকে বিধানসভায় আমরা দেখতে পাবো। মদন মিত্রের রং রাজনীতি বোঝা বড় দায়। কালীঘাট তৃণমূল থেকে ঋতব্রত শিবিরে গিয়েই শুভেন্দু অধিকারী প্রশংসায় পঞ্চমুখ মদন। যোগ্যতা আছে বলেই শুভেন্দুর অসংখ্য ফ্যান। পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ যুবকের নাম শুভেন্দু অধিকারী। বিধানসভায় গেরুয়া পাঞ্জাবি পরে সাংবাদিক বৈঠকে মন্তব্য কামারহাটির বিধায়ক। শোনাই আপনাদের। শুভেন্দুর মধ্যে তো নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রয়েছে, শুভেন্দু ফ্যান হওয়ার মতো তো যোগ্যতা রয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যত যুবক রাজনীতি করছে তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ যুবকের গরিমা যদি কাউর গায়ে লাগে, মাথায় লাগে, তার নাম অন্যতম নাম নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী। আপনারা শুনলেন মদন মিত্র ঋতব্রত শিবিরে তিনি গিয়েছেন কয়েকদিন আগে, আর গিয়ে শুভেন্দু অধিকারীর প্রশংসায় পৌঁছেন। তৃণমূলের বিদ্রোহী শিবিরে থেকেই শুভেন্দু স্তুতি মদন মিত্রের মুখে শোনালাম আপনাদের। কি বলছেন তিনি বলছেন যোগ্যতা আছে বলেই এত অসংখ্য ফ্যান শুভেন্দু অধিকারী। আরেকবার শোনাই আপনাদের ঠিক কি বলেছেন মদন মিত্র। শুভেন্দুর মধ্যে তো নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রয়েছে, শুভেন্দু ফ্যান হওয়ার মতো তো যোগ্যতা রয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যত যুবক রাজনীতি করছে তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ যুবকের গরিমা যদি কাউর গায়ে লাগে, মাথায় লাগে, তার নাম অন্যতম নাম নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী। ইডি যে চিঠি দিয়েছে ওনার স্ত্রী এবং পুত্রদের তলব করার, ওই চিঠির অ্যানেক্সচার হিসাবে মদনদার এখনকার বক্তব্যগুলোকে আমরা ট্রিট করছি। তার আগের দিন কাকে মদনদা রেপিস্ট বলেছেন, মদনদা বলেছেন তিনি গদ্দার নন, মদনদা বলেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন, সেটাই মদনদার আসল মনের কথা হিসেবে আমরা ধরে নিচ্ছি। এখন এই কাপুরুষেরা বৌদিকে চিঠি পাঠিয়েছে, ছেলেদের চিঠি পাঠিয়েছে, ফলে মদনদাকে এখন যে কথাগুলো বলতে হচ্ছে ওটা হচ্ছে চিঠির অ্যানেক্সচার পার্ট। আপনারা শুনলেন যোগ্যতা আছে বলে শুভেন্দু অধিকারীর অসংখ্য ফ্যান। কি বলছেন মদন মিত্র। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি টেলিফোনে। আশুতোষ বাবু, মদন মিত্র তিনি কিছুদিন আগে ঋতব্রত তৃণমূলের শিবিরে গিয়েছেন, গিয়ে তিনি এবার শুভেন্দু অধিকারীর প্রশংসা করছেন। তিনি বলছেন তার যোগ্যতা আছে তাই তার এত অসংখ্য ফ্যান, আজকে যোগ্যতার বলেই তিনি সেখানে। এই বিষয়টাকে ঠিক কিভাবে দেখছেন আপনারা? তিনি মদন মিত্র গেলেন ঋতব্রত শিবিরে, ঋতব্রত তৃণমূল শিবিরে, সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী স্তুতি। দেখুন, শুভেন্দুবাবু যখন তৃণমূলে ছিলেন তখন কিন্তু মদনবাবু এই কথাগুলো বলেননি তৃণমূলে থেকে। হ্যাঁ, এবং এক প্রকার শুভেন্দুবাবুকে দল ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল তৃণমূল কংগ্রেসটা, সবাই জানে সেটা। এবং সব থেকে বড় কথা, ও লাভলির এই লাভলি লাভলি কথাগুলো এখন না বলে উনি এখন কি করে বেড়াচ্ছেন রাজনীতিতে। ধন্যবাদ। জাতীয় রং, আমরা তো ছোট থেকে মানে জবে থেকে জামা কাপড় পরে, স্কুলে পাঞ্জাবি পায়জামা পরে কলেজ যেতাম, যখন ছাত্র রাজনীতি করতাম সবসময় এটাই পড়তাম। না, এটা কিনলাম না, আজকে যখন পরবো না, এটা যখন পরবো বলে সাদা একটা পাঞ্জাবি পরতে, পাঞ্জাবিটা পরে ভিজে গেল, তখন আমি দেখলাম এটা গায়ে হচ্ছে, পরলাম। তা পরে দেখলাম খুব খারাপ লাগছে না, রংটা খুবই ভালো। না, আমার প্রিয় রং হচ্ছে হলুদ। তবে এইটুকুন আমি বলতে পারি, আমি এমন রংবাজ যে কোনো রঙই কাজে লাগে। লাগেজ ব্যাগেজ আছে, বিজেপি প্যাকেজ দিচ্ছে। কালীঘাট শিবির ছেড়ে যাওয়া নেতা নেত্রীদের দিকে আক্রমণ শানিয়েছেন মমতা। নাম না করে অভিষেক করতে প্রসঙ্গ টেনে জবাব মদনের। গয়না নিয়ে ধরা পড়ার পরেও অনেক
অনেকে ভয় পান না। সবার জন্য সোনিয়া গান্ধীর দরজা আর কাস্টমসের পুলিশকে টানা হ্যাচড়া করার লোক থাকে না। খোঁচা কামারহাটির বিধায়ক মদন মিত্র। না আসবে কেন? আমি তো শুনলাম তারা বলছেন, তিনি বলছেন যে যারা যারা ভয় পাচ্ছে, যাদের অসুবিধে আছে, তারা চলে যান। এখন বলছেন যে কারুর পরিবারের মতো বাচ্চা নিয়ে গয়না নিয়ে ধরা পড়ার পরেও অনেকে ভয় পায় না। সবার জন্য তো সোনিয়া গান্ধীর দরজা কাস্টমসের পুলিশকে টানা হ্যাচড়া করার মতো লোক থাকে না। লাগেজ ব্যাগেজ আছে, বিজেপি প্যাকেজ দিচ্ছে। কালীঘাট শিবির ছেড়ে যাওয়া নেতা নেত্রীদের দিকে আক্রমণ সানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। না আসবে কেন? আমি তো শুনলাম তারা বলছেন, তিনি বলছেন যে যারা যারা ভয় পাচ্ছে, যাদের অসুবিধে আছে, তারা চলে যান। এখন বলছেন যে কারুর পরিবারের মতো বাচ্চা নিয়ে গয়না নিয়ে ধরা পড়ার পরেও অনেকে ভয় পায় না। সবার জন্য তো সোনিয়া গান্ধীর দরজা কাস্টমসের পুলিশকে টানা হ্যাচড়া করার মতো লোক থাকে না। মদন মিত্র কটাক্ষের জবাব দিয়েছেন, তবে কি কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কালীঘাট তৃণমূল ত্যাগীদের গতকাল ঠিক কি বলে তোপ দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুনুন। যাদের যাদের যাবার আছে আরো বিজেপির চাপে, ইডির চাপে, সিবিআই এর চাপে, কোর্ট কেসের চাপে, তারপরে হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সিআইডি কেসের চাপে, তাদের অনুরোধ করে বলবো প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেওয়া, যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান। বিজেপির কথা দয়া করে আমরা যে দলটি তৈরি করেছি তাকে কলঙ্ক লিপ্ত করবেন না, তাতে আমরা একটু দুর্বল হব না। পরিবার বাঁচান, পরিবারকে তো বাঁচানোর দরকার, কারণ আপনাদের পরিবার, সম্পত্তি, লাগেজ ব্যাগেজ, এই জন্য তো বিজেপি প্যাকেজ। আর যেখানে বিজেপি নেতারা দাঁড়িয়ে বলে নামও রাখবো না, নিশানাও রাখবো না, আরে অনেক দল অনেকবার সিম্বল চেঞ্জ করেছে, নিশানা কিন্তু থেকে গেছে। এবং যারা আজও যাচ্ছে তারা কিন্তু আমাদের সাথে গোপনে গোপনে যোগাযোগও রাখছে। মমতাপন্থী তৃণমূল নেতা বৈষ্ণব চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বৈষ্ণববাবু, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যা বলেছিলেন সেই কটাক্ষের জবাব দিলেন মদন মিত্র। তিনি বলছেন গয়না নিয়ে ধরা পড়ার পরেও অনেকে ভয় পান না, সবার জন্য সোনিয়া গান্ধীর দরজা আর কাস্টমসের পুলিশকে টানা হ্যাচড়া করার লোক থাকে না। দেখুন, এখন তো অনেকেই অনেক কথা বলবেন, ওই দিকে যেতে গেলে কিছু তো কথা বলতে হবে, কিছু কটাক্ষ বিদ্রুপ করতে হবে। এটা তো দুদিন আগেও বলেননি, কারণ এইসব কথা বলে উনি ওই দিকে নম্বর বাড়াতে চাইছেন। এইটুকু বলতে পারি যে বিজেপি অসভ্যতামো করছে, অন্যায়ভাবে করছে, এবং ঋতব্রত বা যা বালিশ শিবির এরা এই অসভ্যতার সঙ্গে হাত মিলিয়েছে। আমি এইটুকু বলতে পারি যে কাউকে ছোট করে নিজেকে বড় করা যায় না। যার নামে এত কিছু অভিযোগ আছে সেই যদি আবার অন্য লোককে বলে তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? এটা বিশ্বাসযোগ্য হয় কি? কথাগুলো আদৌ কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এটা চেষ্টা করছে যে কি করে অন্য লোককে ছোট করে নিজেকে বড় করা যায়। এতে কোনো লাভ হবে না। আগামী দিন দেখতে পাবেন 21 তারিখের জমায়েতই এর জবাব দেবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম তৃণমূল নেতা, মমতাপন্থী তৃণমূল নেতা বৈষ্ণব চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং তিনি বললেন যে এই কথাগুলোর কোনো বিশ্বাসযোগ্যতাই নেই। মদন মিত্র তিনি পাল্টা জবাব কি দিয়েছেন শোনাবো। না আসবে কেন? আমি তো শুনলাম তারা বলছেন, তিনি বলছেন যে যারা যারা ভয় পাচ্ছে, যাদের অসুবিধে আছে, তারা চলে যান। এখন বলছেন যে কারুর পরিবারের মতো বাচ্চা নিয়ে গয়না নিয়ে ধরা পড়ার পরেও অনেকে ভয় পায় না। সবার জন্য তো সোনিয়া গান্ধীর দরজা কাস্টমসের পুলিশকে টানা হ্যাচড়া করার মতো লোক থাকে না।
ভারী হচ্ছে ঋতব্রত শিবিরের, কারণ এবার তৃণমূলে বিক্ষুব্ধ শিবিরে বাগদার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিশ্বজিৎ দাস। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, তাহলে তো ঋতব্রত তৃণমূল শিবির আরো বেশি ভারী হচ্ছে। দেখো, এটা এখন প্রায় রোজকার একটা চিত্র হয়ে দাঁড়িয়েছে যে এক এক করে যারা প্রাক্তন বিধায়ক ছিলেন তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করছেন, এবং আজকেও সেই চিত্রের ব্যতিক্রম হলো না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বাগদার প্রাক্তন বিজেপি বিধায়ক, পরে তিনি তৃণমূলে যোগ দেন। শুধু নয়, তিনি বনগাঁ সাংগঠনিক যে জেলা ছিল তৃণমূল কংগ্রেসের, সেখানের সভাপতি ছিলেন। একদা বনগাঁ উত্তর থেকে দুবার তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়েছিলেন সেই বিশ্বজিৎ দাস আজকে বিধানসভায় আসেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন, এবং দেখা করার পর তার কাছেও সেই একই প্রশ্ন, আপনি কোন শিবিরের? এই প্রশ্নের উত্তরে তিনি বারংবার বললেন, আমি তৃণমূল শিবিরেই আছি, আমি তৃণমূলেই আছি, আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আচার আচরণ নিয়ে অন্যান্যরা যেভাবে প্রশ্ন তুলছেন তিনি তাদের সঙ্গে সহমত, অর্থাৎ এইটাতেই স্পষ্ট যে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরেই যোগদান করেছেন। আনুষ্ঠানিকভাবে যোগদানের কথা এখনো পর্যন্ত কোনো পক্ষের তরফ থেকে স্বীকার করা হয়নি, কিন্তু বিধানসভায় দেখা গেল যে বিশ্বজিৎ দাস তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন, দেখা করলেন, এবং যেখানে ধন্যবাদ। তৃণমূল নয়, আমি তৃণমূলের ঘরে এসেছি। 15 বছর আগে খুব যাতায়াত ছিল, 15 বছর সরকারি ছিলাম বলে এই ঘরে আসিনি। আবার যে লিডার আমার অপোজিশন লিডার, তার সঙ্গে আসবেটা স্বাভাবিক, এর মধ্যে অন্য কিছু নেই। আপনি কালীঘাট যাচ্ছেন? আমি তৃণমূল কংগ্রেসটাই করছি। না, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছেন? মানে ডাকার কোনো দেখেছেন কাউকে না, হঠাৎ করে যাওয়ার, আমি তো ওরকম যাইও না। জানি আমার তো মিটিং নেই। আমার অ্যাজ এ লিডার, অপোজিশন লিডার, তৃণমূল কংগ্রেস আমার পার্টির, আমি লিডারের সঙ্গে আছি। এবং রাজ্যের আমাদের যখন আইএনটিটিসি সভাপতি, তখন থেকে আমার সঙ্গে খুব ইন্টিমেসি, ভালো সম্পর্ক, সুবক্তা। আমি আগে মানে খুব পছন্দ করি, বক্তব্য শুনি। আর আমার লিডার এখন অপোজিশন রাজ্যে। এই মুহূর্তে বাঁকুড়ার মেজিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন, শিল্প বাণিজ্য মন্ত্রী তাপস রায়। আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি সরাসরি। শ্যামস্টিলের যে বড় বিনিয়োগ আছে শ্যামস্টিলের বদলের বাংলায়, সেই ইস্পাত কারখানার সম্প্রসারণ, সেই সম্প্রসারণের উদ্বোধনে মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন। এই মুহূর্তে সেই ছবি দেখছেন সরাসরি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শিল্পমন্ত্রী তাপস রায়, দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি মঞ্চে রয়েছেন। বদলের বাংলায় বড় বিনিয়োগ শ্যামস্টিলের, এবং এতে প্রচুর কর্মসংস্থান হবে বলে এর আগেই জানা গেছিল। আপনাদেরকে জানিয়ে রাখি, 15,000 কোটির বিনিয়োগ, 20,000 কর্মসংস্থান, মোট 20,000 কর্মসংস্থান হবে বলে খবর পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই শ্যামস্টিলের প্ল্যান্টের যে সম্প্রসারণ, সেই সম্প্রসারণের উদ্বোধন করলেন। সেই উদ্বোধনের মুহূর্তে ছবি দেখছেন আপনারা সরাসরি। শ্যামস্টিলের মেজিয়া প্ল্যান্টের স্টিল ডিভিশন সম্প্রসারণের শিলান্যাস করলেন থাকবেন বিজেপি রাজ্য সভাপতি, বাঁকুড়ার মেজিয়া থেকে ছবি দেখাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। বদলের বাংলার বড় বিনিয়োগ শ্যামস্টিল, প্রত্যক্ষ পরোক্ষভাবে 15,000 কর্মসংস্থান বলে খবর পাওয়া যাচ্ছে। 15,000 কোটির বিনিয়োগ, 20,000 কর্মসংস্থান। মঞ্চে উপস্থিত রয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল পৌঁছেছেন, স্বাস্থ্যমন্ত্রী তিনি উপস্থিত রয়েছেন। नए निवेश की संभाल के लिए, नए लोगों के रोजगार उपलब्ध कराने की दिशा में जो जी तोड़ मेहनत कर रहे हैं, वैसे ऊर्जावान इंडस्ट्री मिनिस्टर माननीय श्री तापस राय महाशय का स्वागत करने के लिए मैं निवेदन करूंगा श्री ब्रिजेश गरीवाला जी और श्री केशव।